একদিকে যখন লোকসভার ডঙ্কা বেজে গেছে, একদিকে লোকসভা যখন একেবারেই দোরগোড়ায়, লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো রাজ্যের বুকে তাদের প্রচার কাজ শুরু করেছেন, ঠিক অন্যদিকে রাজ্যের বুকে একটি উপনির্বাচনও হচ্ছে। আর এই উপনির্বাচন হচ্ছে এই রাজ্যে যতগুলো বিধানসভা রয়েছে তার মধ্যে থেকে যদি বলা যায় হেভিওয়েট কোনো বিধানসভা কেন্দ্র যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ৭ রামনগর। আর এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি 2023-এর নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন, ওনার সদ্য প্রয়াত হয়েছেন উনি, এবং ওনার এই প্রয়াণে যখন ওই এলাকা বিধায়ক শূন্য হয়ে পড়ে তারপরেই উপনির্বাচন। আর এই উপনির্বাচনে শাসক দলের প্রার্থী যখন একদিকে রাজ্যের আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ঠিক তখন অন্যদিকে এই এলাকারই প্রাক্তন বিধায়ক, যিনি বিধায়ক সুরজিৎ দত্তকে একসময় 2013-তে হারিয়েছিলেন, ঠিক সেই ব্যক্তিটি পুনরায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে 2023-এর নির্বাচনের পর 2024-এ যখন আমরা দাঁড়িয়ে এই উপনির্বাচনে তিনি পুনরায় প্রার্থী হয়েছেন। উনার জন্য লড়াই কতটা সহজ হবে, উনি কিভাবে এবারের নির্বাচনে লড়াইয়ের গুটি সাজাচ্ছেন, কিভাবে রণকৌশল তৈরি করছেন লড়াইয়ের জন্য, তা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা রতন দাস এবং সিপিআইএম প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী। প্রথমেই আপনাকে পাবলিক নাওয়ের পর্দায় স্বাগত জানাই। নমস্কার। রতনবাবু, আপনি একসময় এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং বলা যেতে পারে সুরজিৎ দত্তকে হারিয়ে আপনি জয়ী হয়েছিলেন, যে জয় নিঃসন্দেহে আপনার জন্য বিশাল হতে পারে। এবং এই জয়ের পর 2018-তে না পারা 2023-এও এই কেন্দ্রে যেটা নির্দল প্রার্থী ছিলেন, যাদেরকে আপনারা সমর্থন করেছিলেন, সামান্য কিছু ভোটের ব্যবধানে তিনি হেরে যান। এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন পুনরায় এই অকাল ভোট হচ্ছে, এই ভোটে যখন আপনি প্রার্থী, রণকৌশলটাকে কিভাবে দেখবেন, কিভাবে সাজাচ্ছেন গুটি? আমাদের কাছে ভোট মানে সংসদীয় যে ব্যবস্থা, এটাকে আমরা সংসদীয় গণতন্ত্র তো বলি, এটা আমাদের কাছে একটা সংগ্রাম। এই সংগ্রামে আমরা জনগণের যে সমস্যাগুলো সেগুলো আমরা তুলে ধরি। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে বা তার আগেও অবিভক্ত কমিউনিস্ট পার্টি যখন দেশে ভোটে অংশ নেয়, তখন আমরা নির্দিষ্ট একটা শ্রেণীর দৃষ্টিভঙ্গিতে দেশের সাধারণ মানুষ, উৎপাদক শ্রেণী, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সাধারণ মধ্যবিত্ত যারা, এই যে শ্রেণী, বিভিন্ন শ্রেণীর সমাহার, যাদেরকে আমরা বলি যে নিপীড়িত, বঞ্চিত মানুষ, শোষিত, তাদের যে সমস্যাগুলো, তাদের যে বিভিন্ন প্রশ্নগুলো, সেগুলো আমরা ভোট যুদ্ধে আমরা তুলে ধরি। তাদের স্বার্থ রক্ষার জন্যই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা তো ধনীদের পরিচালনায় আছে। দেশে যারা একচেটিয়া ধনী, তারা জমিদার যারা, তারাই তো রাষ্ট্র পরিচালনা করে, তাদের রাজনৈতিক দল, তাদের স্বার্থবাহী। এখন যে বিজেপি আছে, একই কথা। বিজেপি দেশি বিদেশি পুঁজিপতিদের একেবারে স্বার্থ রক্ষায় নিয়োজিত। পুঁজিপতিদের লক্ষ্যই হচ্ছে মুনাফা, আরও বেশি মুনাফা। তো মুনাফাটা আসবে কোত্থেকে? শোষণের মধ্য দিয়ে মুনাফা। এই যে শোষণের মধ্য দিয়ে মুনাফা, এটা আর ফলে দেশের সাধারণ মানুষ দুঃখ, যন্ত্রণা, অনাহার, অর্ধাহার, স্বাস্থ্যের সংকট, বাসস্থানের সংকট, শিক্ষায় সংকট, এসবই ভুগছেন। তো আমরা এই সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে নির্বাচনে এই যে শোষক শ্রেণীর বিরুদ্ধে আমরা কথা বলি। এবারের নির্বাচনেও তার কোনো ব্যতিক্রম নয়। এবারের নির্বাচনে আমরা এটা বলছি। আর এবারের নির্বাচনে বাড়তি বিষয় হচ্ছে, স্বাধীনোত্তর ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি দল, এই বিজেপির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট দিল্লিতে চলছে, এই গভর্নমেন্টকে আমরা মনে করি তার যা ট্র্যাক রেকর্ড, তাতে এই গভর্নমেন্ট স্বাধীনোত্তর ভারতে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ক্ষতিকারক।
এই সরকারের বিরুদ্ধে অজস্র অভিযোগ আমাদের, এবং এই সরকার এমন একটা রেকর্ড এই দেশে প্রতিষ্ঠা করেছে যা কোনো ক্ষেত্রেই এই সরকারকে জনহিতকর বা দেশের জন্য, দেশের স্বার্থে একটা সুন্দর কোনো কাজ এই সরকার করেছে তা বলা প্রায় অসম্ভব। এই সরকারের চরিত্র হচ্ছে, তারা আমরা বলছি কর্পোরেট কমিউনাল। কর্পোরেট মানে যারা ধনিক শ্রেণী, আর কমিউনাল মানে যারা সাম্প্রদায়িক মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের মধ্যে সাম্প্রদায়িক উন্মাদনার মধ্য দিয়ে এই যে রাজনীতি করা, ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় সাম্প্রদায়িক, এটাকে তারা নির্বাচনের কাজে লাগায় ফায়দা লুটার জন্যে। এইটা মিক্স হয়েছে বিজেপির মধ্যে। কর্পোরেট কমিউনাল একটা পলিটিক্যাল কম্বাইন। বিজেপির মিত্ররা, বিজেপির সঙ্গে যারা আছে এরা, কাজেই এদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাদের যে অর্থনীতি, এই অর্থনীতি কারণে দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। বেকারদের গত 45-46 বছরের মধ্যে তারও বেশি হবে এই সময়ের মধ্যে বেকারই ভারতবর্ষে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছেন প্রধানমন্ত্রী, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছেন, একটা প্রতিশ্রুতি পূরণ করেনি। আমাদের রাজ্যে ওদের সরকার, ওরা বলে ওরা ডাবল ইঞ্জিন সরকার, এই রাজ্যে ওদের সরকার, ওরা এসছে 18তে, হ্যাঁ, অফুরন্ত প্রতিশ্রুতি। তোমার মনে থাকতে পারে ভিশন ডকুমেন্টের যে তারা প্লেজেসগুলো করেছিল, একটা প্রতিশ্রুতিও তারা ঠিকমতো পূরণ করা তো দূরের কথা, পূরণই করেনি। ভোটের জন্য তারা করেছে, তখনকার সময়ের জনপ্রিয় বামফ্রন্ট সরকারকে ফেলার জন্য তারা এমন কোনো বড় বড় কথা নেই তারা বলেনি, বলে তারা এসছে। মানুষ পরে দেখছেন যে না, এরা তো মিথ্যা বলেছে, অসত্য বলেছে। তাইলে দিল্লিতে এই সরকার জনদুর্ভোগের জন্য দায়ী। আর তার চাইতেও বড় কথা, সংবিধান মানে না, গণতন্ত্র হত্যা করছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে টুকরো টুকরো করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, সামাজিক ন্যায় বিচার নেই, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি জনগণের শত্রু এই সরকার, দিল্লির সরকার। কার্যত আরএসএস এবং বিজেপি তারা মনুবাদী দর্শনে বিশ্বাস করে। নারীদের সম্মান দিতে তারা জানে না, তারা দলিতদের সম্মান দেয় না। তারা হচ্ছে এমন সাম্প্রদায়িক যা হচ্ছে হিন্দুত্বের নামে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, হিন্দুত্ববাদী রাষ্ট্র, এটাই হচ্ছে তাদের দর্শন। এটা হিন্দু ধর্ম বলে দেয়নি। ধর্মকে সাম্প্রদায়িক রাজনৈতিক লাভালাভের প্রশ্নে ব্যবহার করে হিন্দু ধর্মের অসম্মান করছে এরা। হিন্দু ধর্মে এমন কথা বলা হয়নি, রামের নাম ব্যবহার করা হচ্ছে, বিবেকানন্দের নাম ব্যবহার করা হচ্ছে, এরা এত নিচে নামতে পারে। কাজেই অর্থনীতির কথা তো বললামই, তো একটা সর্বনাশা অবস্থার মধ্যে এনে দাঁড় করিয়েছে। কৃষকদের উপর নির্যাতন, শ্রমিকদের বিরুদ্ধে আইন করেছে। এই সব কিছুর মধ্য দিয়ে বিজেপি স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে খারাপ সরকার, এই সরকার মোদি গভর্নমেন্ট নিজেকে প্রমাণ করেছে। এবং আমাদের রাজ্যে যে সরকার চলছে, এই সরকার তো আমরা লক্ষ্য করছি, এই সরকারের আমলে মা সন্তান বিক্রি করছে। আগরতলা শহরের রাস্তায়, পার্কে, পুকুরের পাড়ে রাতে মানুষ ঘুমায়, আশ্রয়হীন মানুষ, খাদ্য নেই, মানুষের হাতে টাকা নেই, কাজ নেই, রেগার কাজ, টুয়েপের কাজ নেই, বেকার, শিক্ষিত বেকার, চাকরি নেই, ইন্টারভিউ দিয়েছে চাকরি পায় না, সিলেক্টেড হয়ে আছে চাকরি দেয় না, টিপিএসসির পরীক্ষাগুলো হয়ে আছে, রিক্রুটমেন্ট নেই। কি চলছে? তারপরে বড় বড় কথা বলছে, সবকা সাথ সবকা বিকাশ, এই সমস্ত কথা বলছে। পুরো অসত্য, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্র কে রাজ্য, ওরাই বলছে ডাবল ইঞ্জিন। এদের বিরুদ্ধে লড়ছি আমরা। আমি রামনগর বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি, কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন নিয়ে, এবং মানুষের কাছে যাচ্ছি। যাওয়ার পরিস্থিতি ওরা রাখেনি, ওরা যে পরিস্থিতি করে রেখেছে, চাপা আতঙ্ক মানুষের মধ্যে,
গণতন্ত্র নেই কারণ একটার পর একটা ভোটে ওরা রিগিং করেছে, যেটা ত্রিপুরা রাজ্যে কোনোদিন বামফ্রন্টের আমলে মানুষ দেখেনি। বামফ্রন্টের আমলে বামফ্রন্ট বিরোধীরা অবাধে ভোট দিয়েছেন, এটা অভিজ্ঞতা। আর গত 6 বছরে এই রাজ্যে যে ভোটগুলো হয়েছে, একটা ভোটও রিগিং ছাড়া হয়নি, অনিয়ম ছাড়া হয়নি। এমনকি 23-এর নির্বাচনেও তারা অনিয়ম করেছে, সন্ত্রাস করেছে, সন্ত্রস্ত করেছে ভোটারদের, বিভিন্ন জায়গাতে তারা করেছে। তো বিজেপি 23-এর ভোটে তারা 18তে ভোট পেয়েছিল 50-এর উপরে %, 23-এর ভোটে তাদের পার্সেন্টেজ নেমে দাঁড়িয়েছে 39, আসন কমে গেছে তাদের, অনেকগুলো আসন তারা কমে গেছে, তারা মানে 32 বা 33টা আসন তারা সাকুল্যে পেয়েছে। তো এই হচ্ছে এদের অবস্থা। তো এটা সংখ্যালঘু জনসমর্থন নিয়ে এই সরকারটা এসছে। আর কার্যত যদি 23-এর ভোটে জোর জবরদস্তি, আতঙ্ক বা বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাস না করতো এরা, বিভিন্ন ভোট কেন্দ্রেও করেছে ওরা, সে অর্থে রিগিং করেছে ওরা বিভিন্ন জায়গাতে, তাহলে ওদের ভোট 30%-এর নিচে নেমে যেত। এবং এরা বলছে কংগ্রেস আছে, সিপিআইএম আছে ইন্ডিয়া মঞ্চের মধ্যে। তো আছে তো লাল পতাকা, কংগ্রেসের পতাকা একসঙ্গে উড়িয়ে আজকে আশিসবাবু, আমি ছিলাম, আশিসবাবু মনোনয়নপত্র দাখিল করেছিলেন, আমি কয়েকদিন আগে দিলাম, আমরা দিয়েছি, আমরা লড়ছি এই বিজেপিকে হারানোর জন্য। কারণ স্বাধীনতা বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানুষের রুটি রুজির অধিকার বিপন্ন। কেমন এটা সভ্যতা বিরোধী সরকার, সভ্যতা বিরোধী সরকার, উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। এদেরকে পরাস্ত করতে হবে, দেশ বাঁচাতে হবে। ব্রিটিশের বিরুদ্ধে যেমন লড়াই করতে গিয়ে লাল পতাকা, তেরঙ্গা পতাকা একসঙ্গে লড়াই করেছিল, একসঙ্গে লড়াই করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। আজকে নয়া সাম্রাজ্যবাদীদের অনুচরেরা, এরা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই এদের বিরুদ্ধে আমরা লড়ছি। এরা তেরঙ্গা, এই যে জাতীয় পতাকা, তাকে পর্যন্ত এরা শ্রদ্ধা করে না, বহু নজির আছে এগুলো, তারা করে না। তো তাদের বিরুদ্ধে আমরা লড়ছি একসঙ্গে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই যে বলছিলে যে আমাদের কৌশল, ট্যাকটিক্যালি আমরা বলছি যে ওয়াইডেস্ট ইউনিটি অব দ্য পিপল, জনগণ আপনারা বৃহত্তম ঐক্যে সামিল হন। সেই বৃহত্তম ঐক্যে বামপন্থীরা আছে, গণতান্ত্রিক মনোভাবাপন্ন জনগণ আছেন, সংগঠন আছেন, দল আছেন, সেই জায়গার মধ্যে ধর্মনিরপেক্ষ যারা তারা আছেন, দেশপ্রেমিক যারা, দেশকে যারা ভালোবাসেন, কোনো দলের মধ্যে নেই এমন মানুষকে আমরা বলেছি এগিয়ে আসুন, ভারতবর্ষকে রক্ষা করুন। এই যে সর্বনাশা শক্তি, হ্যাঁ অশুভ শক্তি, তাকে পরাস্ত করার মধ্য দিয়ে দেশটাকে আপনারা রক্ষায় এগিয়ে আসুন। আম্বেদকর যে দেশের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা নিয়েছেন, এই সংবিধানটাকে রক্ষা করুন, এগিয়ে আসুন। এই প্রশ্নেই আমরা কংগ্রেস, আমরা সিপিআইএম বা অন্যান্য যে দলগুলো আছে আমরা একত্রিত হয়েছি। ইভেন বিজেপিকে যারা ভোট দিয়েছে অতীতে, তাদের মধ্যে যারা বিজেপির এই কার্যকলাপে অতিষ্ঠ, তারা আশাহত, তারা আমাদের কাছে প্রকাশ করছেন ভোট দিলে আমাদের প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ওরা এখন করলোটা কি, আমাদের দুঃখ যন্ত্রণা ওরা প্রতিকার করার চেয়ে বাড়িয়েছে। কাজেই এদেরকে পরাস্ত করা দরকার। আমরা তাদেরকেও বলি আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। এসে 3টি আসন, পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আছেন সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, তিনি প্রাক্তন বিধায়ক, এডিসি সদস্য হিসেবেও তিনি প্রাক্তন কাজ করেছেন, তিনি যোগ্য জনপ্রতিনিধি হওয়ার মানে উপযুক্ত মানুষ, তাকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেওয়ার আমি আবেদন জানাচ্ছি এখান থেকে। আমাদের এই পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আমরা সমর্থন দিয়েছি। ইন্ডিয়া মঞ্চ, জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এখানে হয়েছেন আশিস কুমার সাহা, আগরতলা শহরের প্রাক্তন চেয়ারম্যান তিনি, এবং তিনি প্রাক্তন বিধায়কও বটে। তাকে জয়ী করার আহ্বান জানাচ্ছি হাত চিহ্নে। আর 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, যেই কেন্দ্রের একটি ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর ছিলাম, অতীতে আমি এখান থেকে বিধায়ক নির্বাচিত করেছেন মানুষ আমাকে, আমাদের দলকে দায়িত্ব দিয়েছেন, কাজ করেছি আমরা
গেলেই মানুষ দেখতে পাবেন কি কাজ আমরা করেছি। তারপর এই সরকার এসে এই সব কিছু ধ্বংস করছে। যে কাজগুলো শুরু করেছিলাম এখনও শেষ করতে পারেনি এরা, যেমন লাইট হাউসের কাজ, যেমন বর্ডার থেকে শহরে ঢোকার যে আন্তর্জাতিক সড়ক তার কাজ, জাতীয় সড়কের কাজ, একটা কাজ শেষ করতে পারেনি ওরা। এগুলো এখনও হাঁটি হাঁটি পা পা তারা শেষ করতে পারেনি। আর যে কাজগুলো আমরা কমপ্লিট করেছিলাম সেগুলো তো ভেঙেই পড়ছে, নতুন কোনো কাজ তারা করেনি। এই আপনি মূলত মানে এই গোটা বিষয়টাকে মানুষের উপরে ছাড়ার চেষ্টা করছেন, যে মানুষ কৌশলটা তৈরি করুক কীভাবে ভোট দেবেন, কাকে ভোট দেবেন। আপনি যখন বিধায়ক ছিলেন একেবারেই রামনগরের প্রত্যেকটা কোণা কোণা হয়তো আপনার চেনা রয়েছে। মানে এই ডেভেলপমেন্ট কেমন দেখলেন সুরজিৎ দত্ত যখন সেখানে বিধায়ক ছিলেন 2013 থেকে 18 পর্যন্ত আপনি ছিলেন, 18 থেকে 18 পর এই যে গোটা 6 বছরের একটা ব্যবধানে উনি বিধায়ক, 18 পরে যদি আমি ধরি, এই সময়কালে কি উন্নয়ন কি ডেভেলপমেন্ট আপনি রামনগরে দেখলেন, বা আগের সঙ্গে এখনের তুলনা করতে গিয়ে কোন কোন জায়গাগুলো রামনগরের ডেভেলপমেন্টের জন্য এখনো বাকি রয়েছে বলে আপনার মনে হয়, আর আপনি যদি জয়ী হয়ে আসেন তাহলে সেই কাজগুলো আপনি করবেন? অন্ধকারের সঙ্গে আলোর তুলনা কি করে হবে? শূন্য। উন্নয়নের কোনো কাজই হয়নি, কোনো কাজ হয়নি। আমি তো বললাম লাইট হাউস, প্রস্তাবিত জাতীয় সড়ক, বর্ডার থেকে শহর পর্যন্ত রাস্তা, এই যে বিষয়গুলো আমাদের শুরু করা প্রজেক্ট, 6 বছর চলে যাচ্ছে, এই কাজগুলো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। যে কাজগুলো আমরা করেছিলাম সুন্দরভাবে, রাস্তা, ড্রেন, সেতু, মানে পানীয় জলের ব্যবস্থা, রান্নার গ্যাসের ব্যবস্থা, বিদ্যুতের লাইন, মানুষের রুটি রুজির ব্যবস্থা, টুয়েপের কাজ আমরা দিয়েছিলাম, দারিদ্র দূরীকরণ, মানুষের হাতে 2 টাকা কেজি চাল, মানুষের হাতে ক্ষমতা, মানুষকে নিয়ে বসে কথা বলে কিভাবে উন্নয়ন করতে হবে, এই যে ব্যবস্থা, স্কুল তার সঙ্গে যুক্ত হবে, এই সমস্ত কিছু ওভারঅল অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে বিধায়ক থাকাকালীন কাজ করেছি। রামনগর গিয়ে আপনারা জিজ্ঞেস করুন রামনগর বিধানসভা কেন্দ্রে এমন কোনো এলাকা রামনগর বিধানসভা কেন্দ্রে আছে কিনা 5 বছরের বিধায়ক থাকাকালীন যেখানে যাইনি, যেখানে কাজ করিনি, এমনটা নেই। সর্বত্র কাজ আমরা করেছি। চাকরি বামফ্রন্ট সরকারের সময় নিয়মিত হতো, কিন্তু এই সামগ্রিক বিষয় এখন আমরা যা দেখছি এ তো অন্ধকার, কোনো কাজই হয়নি। ভোট দিতে তো দেয় না, ভোট লুট করেছে, কারণ কাজ করিনি তো, সৎসাহস নেই। ভোট দিলে জনগণ ওদের দফা রফা করে ছাড়বে, কাজে ওরা জনগণকে বিশ্বাস করে না, জনগণকে ভোট দিতে দেয় না। সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে আছে, সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি ওদের, বিষাক্ত সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করতে চাইছে। রামনগরের জনগণের মধ্যে যে ঐক্য, এই ঐক্যকে নষ্ট করতে চায়। রামনগরের জনগণের মধ্যে হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্মমতের মানুষ রয়েছেন, তারা সেটাকে চোখের মণির মতো রক্ষা করছেন। বামফ্রন্ট সরকারের সময় এই ঐতিহ্য গড়ে উঠেছে, আমরা চেষ্টা করছি। আর এই যে 6টা বছর, এই 6টা বছর এখানে শুধু ধ্বংস হয়েছে, তুলাবাজি হয়েছে। তুলাবাজি সীমাহীন, লাখো লাখো টাকা তুলাবাজি হয়েছে। তুলাবাজি ছাড়া রামনগরে কোনো কাজই হয়নি, এই হচ্ছে বিষয়, সবাই জানে। আমি তো বলি কান পাতলেই শুনতে পাবেন, যান কথা বলুন, দেখবেন বলবে। আর বামফ্রন্ট সরকারের সময় আমরা বিধায়ক ছিলাম, আমরা কাউন্সিলর ছিলাম, আমরা মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে, সম্মান নিয়ে, জনগণের প্রতি মর্যাদা রেখে বলতে পারি যে অনিয়ম, আর্থিক দুর্নীতি, সামগ্রিকভাবে যে কোনো রকমের দুর্নীতি রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সরকারের সময় কোনো দুর্নীতি ঘটেনি। ফ্যাক্ট যেটা, জনগণের মতামত ছাড়া আমরা কোনো কাজ করিনি। কাজেই এই ট্র্যাক রেকর্ড নিয়ে, এই সাফল্য নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং বলছি যে আপনারা আপনাদের অভিজ্ঞতায় ভর করে, অভিজ্ঞতা তো মানুষের সবচেয়ে বড় পুঁজি, দেখে আপনারা কম্পেয়ার করলে করতে পারেন। ওদের সঙ্গে আমরা কম্পেয়ারে যেতে চাই না, কারণ এদের সঙ্গে কি কম্পেয়ারে যাব? যারা কিছু করে তার সঙ্গে কম্পেয়ার হতে পারে, যারা কিছুই করলো না
একেবারেই শূন্য, শুধু ধ্বংসাত্মক অন্ধকারময়, তাদের সঙ্গে কিসের তুলনা? কাজেই জনগণের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন, ভোট দিন। ইন্ডিয়া মঞ্চের সমর্থনে কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন নিয়ে লড়াই করছি। এই লড়াইয়ে আপনারা আমাদের সপক্ষে ভোট দিয়ে বিধানসভায় জনগণের দুঃখ দুর্দশার কথা যাতে তুলে ধরতে পারি, বিরোধী দলে থেকেও আগামী দিনে পরিবর্তনের লক্ষ্যে এই ক্ষেত্রে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এই অনুরোধ নির্বাচক মণ্ডলীর প্রতি আমি রাখছি। আপনার বিরুদ্ধে লড়াই করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। একদিকে তিনি যখন আগরতলা পুর নিগম মেয়র হিসেবে উনি সামলাচ্ছেন, ঠিক তখনই রামনগর কেন্দ্রের উনি বিজেপি মনোনীত প্রার্থী। এটা কি আপনার জন্য এই নির্বাচনটাকে সহজ করলো, না আরও একটু কঠিন করে দিল? লড়াইটা কঠিন হবে, বা পরীক্ষায় যদি আমরা দেখি প্রশ্নোত্তর পর্ব যখন চলে, প্রশ্নপত্রটা কি একটু কঠিন হয়ে গেল যখন মেয়র আপনার বিরুদ্ধে প্রার্থী? শোনো, ব্যক্তি এবং দল দুটোকেই গুরুত্ব দিতে হয়, দুটো সম্পর্কেই বলা উচিত। যেহেতু উঠল বিষয়টা, আমাদের মূল লড়াই নীতিগত, বিজেপি দলের যে সর্বনাশা কার্যকলাপ নীতি তার বিরুদ্ধে। আর প্রসঙ্গক্রমে প্রার্থী সম্পর্কে যেটা বলা হয়েছে, এই প্রার্থী হওয়ার কারণে লড়াইটা সহজ হয়েছে। কেন? গত পুর নির্বাচনের এই যে মেয়র কিভাবে জিতেছেন? রামনগর আগরতলা শহরের একেবারে সবার নাকের ডগায়, রামনগরের সামনের দিকটা থেকে তিনি জিতেছেন। কিভাবে জিতেছেন? সকাল 6:30টার মধ্যে ভোট রিগিং শুরু হয়েছে। আমাদের কাউন্টিং, আমাদের পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা থানায় অবরোধ করেছি। এটা ভোট হচ্ছে না, প্রহসন হচ্ছে। আগরতলা শহরে পৌর নির্বাচন, এটা নির্বাচন হয়েছে? নির্বাচন হয়নি। সারা ত্রিপুরা রাজ্যে পুর নির্বাচন হয়েছে? নির্বাচনের নামে ভোট লুণ্ঠন হয়েছে। তিনি নেতৃত্ব করছেন পুর পরিষদে, তার নির্বাচনকে আমরা কি বলেছি? এটা অবৈধ। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে পৌর নির্বাচনে। তিনিই তো প্রার্থী হয়েছেন রামনগরে, এটা সবাই জানে। কাজে তার বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে কেন? সহজ হতে বাধ্য। কারণ শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, কে না জানে এই মেয়র কিভাবে মেয়র হয়েছেন? যেহেতু বিষয়টা উঠলো বলছি, আগরতলায় বর্তমানে যে পুর পরিষদ চলছে, কাউন্সিলররা তারা জানে না কিভাবে জিতেছেন? তারা সবাই জানেন, দিনের আলোর মতো স্পষ্ট। আমরা থানার মধ্যে গিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে বলেছি, এই ভোট যা চলছে, ইলেকশন কমিশন এই ধরনের ভোট প্রহসন বন্ধ করো, এই প্রহসন বন্ধ করো। ইলেকশন কমিশন শুনেছে? শোনেনি। ভোট হয়েছে, তারা পুরো বোর্ড গঠন করেছে। তিনি মেয়র, স্বাভাবিকভাবে মেয়র হয়ে কাজ করছেন। কি বলবো, বিষয়টা আসলো বলে বললাম। তিনিই তো রামনগরে তিনি প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে নানা রকমের বিরোধ, নানা রকমের খণ্ড বিখণ্ড অংশ রয়েছে। মানুষ জিজ্ঞাসা করেন আমাকে, পত্রকাররাও জিজ্ঞাসা করেছেন। আমরা বলেছি, নীতিহীন যে পার্টি, নীতিহীন যে কম্বাইন বা ব্যক্তিবর্গ, তাদের মধ্যে এই নীতিজ্ঞানহীন দ্বন্দ্ব, জনস্বার্থ বিরোধী দ্বন্দ্ব তাদের মধ্যে লাগবেই। এটা হচ্ছে দেউলিয়াপনা বিজেপির, এটাই চলছে এখন। কোথাও কি এটা বলতে চাইছেন যে দত্ত পরিবারের একটা দ্বিমত এই জায়গাতে কোথাও থাকতে পারে, বা এই দ্বন্দ্বের মধ্যেও পড়তে পারে যে দত্ত পরিবারের বাইরে প্রার্থী দিল বিজেপি, এই জায়গাটার দ্বন্দ্বে কি পড়তে পারে দীপক মজুমদার? আমি বিজেপির ঘরের যে বিরোধ, সেই বিরোধ নিয়ে কথা বলতে আমি যাব কেন? আমি তা বলতে চাইছি না। কিন্তু যে বিষয়টা তুমি আনলে, যে পরিবার সম্পর্কে তুমি বললে, যিনি আগের বিধায়ক, তার পরিবার, এটা ভাইরাল হয়েছে, সবাই দেখছে তো কি বলেছে। এটা স্পষ্ট এই বিরোধ, এটা বলেছে তো, এটা জনগণের সামনেই তো আছে। আমি তো আগেই বললাম, নীতিজ্ঞান বর্জিত যে রাজনৈতিক শক্তি, তার মধ্যে এই ধরনের বিরোধ অবশ্যই ঘটবে। এটা আছে, জনগণ বুঝে নেবেন। আর আমরা ইন্ডিয়া মঞ্চ আমরা দাঁড়িয়েছি, আমরা তো বলেছি দেশ রক্ষার জন্য। ব্রিটিশের বিরুদ্ধে যেমন একসঙ্গে লড়াই করেছিল কমিউনিস্ট কংগ্রেস সব মিলে, আজকে ভারতবর্ষে দেশকে রক্ষার জন্য আরএসএস বিজেপির বিরুদ্ধে কমিউনিস্ট কংগ্রেস একসঙ্গে লড়াই আমরা করছি। যার মধ্যে আরও ত্রিপুরা রাজ্যে মোট 8টি পার্টি আমরা আছি, যাদের সমর্থনে আমি লড়ছি।
কাজে এটা আমরা লড়াই করছি দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে। আমি একটু এবার রামনগর থেকে বেরিয়ে গোটা রাজ্যের সিনারিওটাতে যাই। লোকসভা যেহেতু নির্বাচন হচ্ছে, আপনাকে আমরা যখন সঙ্গে পেলাম, এই লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই যখন নির্বাচন হচ্ছে, পূর্ব এবং পশ্চিম। পশ্চিমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব, বর্তমান রাজ্যসভার সাংসদ, ওনাকে প্রার্থী করেছে বিজেপি। ঠিক তখনই আপনাদের মানে ইন্ডিয়া চ্যাপ্টার, ত্রিপুরা চ্যাপ্টারের যিনি প্রার্থী বা কংগ্রেসের যিনি প্রার্থী আশিস কুমার সাহা। ঠিক অন্যদিকে আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে দেখতে পেলাম যে মথা নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার বলা যেতে পারে বিরোধী আসনে দিকে তারা ছিলেন বা বিরোধীদের দিকেই তারা বেশিটা ঝুঁকেছিলেন, শাসকদের দিকে তাদের তীব্র আক্রমণ ছিল। আমি এমনও কিছু বাইট এখনও প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন জিরানিয়ায় দাঁড়িয়ে বলছেন যে বিজেপির সন্ত্রাসের দ্বারা তিপ্রামথা আক্রান্ত হয়েছে, সিপিআইএম আক্রান্ত হচ্ছে, কংগ্রেস আক্রান্ত হচ্ছে, কিন্তু পুলিশ কাউকে অ্যারেস্ট করছেন না। সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঠিক আজকের দিনে দাঁড়িয়ে মনোনয়নপত্র দাখিলের সময় সভা মঞ্চে মনোনয়নপত্র সেখানে দাখিলের পর একটি মঞ্চে তিনি দাঁড়িয়ে বলছেন বিপ্লব কুমার দেব ওনার ভাই এবং বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা ত্রিশূল হয়ে রাজ্যের উন্নয়ন করবেন। এই যে বিপুল পরিবর্তন বা 180 ডিগ্রি ঘুরে যাওয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, এবং এখানে নিজের বোনকে ওই কেন্দ্রে দাঁড় করিয়ে দেওয়া, কোথাও কি মথার মধ্যে নেতৃত্বের অভাব ছিল, নাকি মথা নেতাদের বিশ্বাস করতে পারেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, নাকি রাজ পরিবারের যে ভোট ব্যাংক বা রাজ পরিবারের দিকে মানুষের যে একটা সিম্প্যাথি, সেইটাকে কাজে লাগিয়ে এই নির্বাচনে রাজেন্দ্র রিয়াংকে হারাতে চাইছেন তারা? মথার নেতা বিজেপির বিরোধিতা করেনি তো কখনোই, তো মুখের বুলি, বড় বড় বুলি, বিপ্লবী বুলি, আমার কিছু চাই না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, শেষ ব্যাটেল, ওয়ারিয়ার আপনারা এগিয়ে আসুন ইত্যাদি বড় বড় বুলি সহজ সরল উপজাতিদের আইডেন্টিটি পলিটিক্সের আবেগে ডুবিয়ে নিজের আখের গুছানোর কৌশল, তাদের আবেগ নিয়ে এই জিনিস করেছেন বিশ্বাসঘাতকতা। আমি মথার সমর্থকদের দূর দিতে চাই না, এটা বিশ্বাসঘাতকতা। বিধানসভা নির্বাচনের আগেই তো তার মুখোশ খুলে গেছে। 22 কেন্দ্রের প্রার্থী 2000, 1500 ভোট কেটে কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া, কিসের বিনিময়ে? ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝেন না, জানেন না, খুব জানেন। এই রাজ্যের মানুষ শ্রদ্ধেয় জনগণ, সচেতন জনগণ। মুখোশ খসে পড়েছে মথার নেতার, দেউলিয়াপনা। নিজের বোনকে এনে দাঁড় করিয়েছেন তিনি, ছত্তিশগড় থেকে এনে দাঁড় করিয়েছেন এখানে বিজেপির চিহ্ন নিয়ে। আমার কিছু চাই না কি বলছে আজকে মানুষ? ছিছি করছে মানুষ, তাকে ভোট দেওয়ার কোনো কারণই নেই। বিজেপির তল্পি বাহকে পরিণত। প্রথম বড় বড় কথা বলে মানুষকে ব্যবহার করা, তারপরে ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে। এই হচ্ছে মথার চেয়ারম্যান, নাকি এখন মথার নেতা তিনি। এই তো চরিত্র, তার সম্পর্কে কি বলবো? এত আজকে দিনের আলোর মতো স্পষ্ট। জনগণের শত্রু এই ধরনের মানুষ আজকে এই জায়গায় তো গিয়ে দাঁড়িয়েছে। এবং বিজেপি যে গেমটা খেলেছে তাকে নিয়ে আজকে এটা পরিষ্কার। বিজেপি এবং মথার নেতার যে আতাত, এটাই হচ্ছে মানুষ তাদের বর্জন করবেন, ভোট মানুষ দিতে পারুক। নির্বাচন কমিশন ত্রিপুরার জনগণের ভোটাধিকার প্রয়োগের একটা সুষ্ঠু ব্যবস্থা তৈরি করুক, তবেই বোঝা যাবে কতদিন কত ধানে কত চাল। পশ্চিম ত্রিপুরা আসনে, পূর্ব ত্রিপুরা আসনে, দুটো আসনেই বিজেপি পরাস্ত হবে। ফেয়ার ভোট হোক, অবাধে শান্তিতে ভোট হোক। পায়তারা কষ্টে শুরু করেছে এখন থেকেই। আজকে আগরতলা শহরে যে আমরা এখানে যে নমিনেশন জমা দিলাম, আশিসবাবু আজকে দুদিন আগে আমি জমা দিয়েছি, তখন আশিসবাবু আমার সঙ্গে ছিলেন, আজকে আমি আশিসবাবুর পাশে ছিলাম। কি দেখলাম? ডাউস ডাউস পতাকা লাগিয়ে রেখেছে, কাট আউট লাগিয়ে রেখেছে। কোথায় নির্বাচন কমিশনের নিয়ম কানুন? ইলেকশন কমিশনের অফিসের মধ্যে আমরা 4 থেকে 5 জন ঢুকেছি,
তারা 10, 12, 15, 20 জন করে গিয়ে ভিড় করে আছে। আইনটা কি তাদের জন্য একরকম, আমাদের জন্য আরেক রকম? কি হচ্ছে? নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে, এখন থেকে যদি শক্ত হাতে না ধরা হয় তাহলে কিভাবে ইলেকশনকে সুষ্ঠু করবেন আপনারা? কিভাবে করবেন বলুন? শাসক দল তারা কিছু মানবে না, সমস্ত আইন, সমস্ত নিয়ম বিরোধীদের জন্য। এটাই তো হচ্ছে। আমরা তো নিয়ম মানতে রাজি, আমরা চিরকাল নিয়ম মেনেছি, যখন শাসক দল ছিলাম তখনও মেনেছি। কিন্তু এখন কি হচ্ছে? এখন যা হচ্ছে, প্রতি পদে পদে বেনিয়ম, প্রতি পদে পদে অনিয়ম, যা খুশি করছে। কাজে এই জায়গার মধ্যে আমি বলবো যে 3টি আসনেই, পূর্ব ত্রিপুরা কেন্দ্রে রাজেন্দ্র রিয়াং, পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আশিস কুমার সাহা, রামনগর বিধানসভার উপনির্বাচনে আমি সেখানে প্রার্থী। কাস্তে হাতুড়ি তারকা আমার চিহ্ন, আশিসবাবুর হাত চিহ্ন, রাজেন্দ্র রিয়াংয়ের কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন। এই 3টি আসনেই জনগণ বিজেপি এবং মথার নেতার যেই কুকীর্তি, এসবকে এক্সপোজ করে দিয়ে তারা এই রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে তারা মতদান করবেন, ইন্ডিয়া মঞ্চকে জয়ী করবেন। এই চিহ্নে, যে চিহ্নগুলো আমি বললাম আমাদের, এই চিহ্নে ভোট দিয়ে আমাদের কাজের সুযোগ দেবেন, এই আশা আমি রাখছি। একদিকে যখন আপনি এই জয়ের আশাটা করছেন, ঠিক তখন অন্যদিকে বিপ্লব কুমার দেব তথা বিজেপি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী, তিনি বলছেন পশ্চিম ত্রিপুরায় প্রতিটি বিধানসভায় 1 লক্ষের মধ্যে ভোট আটকে, মানে 1 লক্ষের মধ্যে গোটা আসনে বিরোধীদের আটকে দিতে হবে, অর্থাৎ বিরোধী প্রার্থীকে 1 লক্ষের নিচে রাখতে হবে। এইভাবে নিজের টার্গেট সেট করছে। তো বাম কংগ্রেস কি এই ধরনের কোনো টার্গেট সেট করেছে বিজেপির জন্য? এই টার্গেট তো হিটলারের কণ্ঠস্বর। এই ব্যক্তিকে, এই ব্যক্তি বিতাড়িত মুখ্যমন্ত্রী, এই ব্যক্তি আবল তাবল বলেন, এই ব্যক্তি মানুষকে অসম্মান করে কথা বলেন। এ তো ত্রিপুরা রাজ্যের কলঙ্ক। এই প্রার্থী মুখ্যমন্ত্রী থাকতে যে কাজ কারবার তিনি করেছেন, সাংবাদিকদের তিনি ধমকি দেন, তিনি যা খুশি বলেছেন, তাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে বিজেপি। কেন করেছে বলেনি। তো কলঙ্কিত ব্যক্তিকে আবার নূতন মুরকে এনে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। এটা কি বিজেপির দেউলিয়াপনা নয়? তার কথার সঙ্গে তার কথার জবাব দেওয়াকে আমি অপ্রয়োজনীয় মনে করি। কি জবাব দেবো এই ধরনের ব্যক্তির কথার, যার কোনো ক্রেডেন্সিয়াল মানুষের সামনে প্রতিষ্ঠিত করার মতো কিছু নেই? এই ব্যক্তির কথার কি জবাব দেওয়া যেতে পারে? এটুকুই বলতে পারি, এই ধরনের কথা তারাই বলতে পারে যারা ফ্যাসিস্ট। এই ধরনের কথা তারাই বলতে পারে যারা গণতন্ত্র হত্যা করতে অভ্যস্ত। এই ধরনের কথা তারাই বলতে পারে যারা আমার আপনার ঘরের, তোমার ঘরের ভাইদের, আমাদের ছেলেদের, আমাদের পরিবারের সদস্যদের খারাপ পথে নিয়ে যেতে চায়, তাদেরকে অপরাধী তৈরি করতে চায়। আমি বিজেপির মধ্যে যে যুব বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যও বলবো, আপনারা শ্রেণীগতভাবে আমাদের শত্রু না, রাজনৈতিক শিবির হিসেবে বিরোধী শিবিরে আছেন, কিন্তু আপনারা সতর্ক হন। আপনাদেরকে অসামাজিক কাজে বিজেপির নেতৃত্ব ব্যবহার করছে। এই যে কথা, যিনি প্রার্থী তার যে বক্তব্য, এই বক্তব্য মানে কি? মানে হচ্ছে আপনাদেরকে কাজে লাগিয়ে অসৎ পথে নির্বাচনে জেতার রণকৌশল গুটি সাজাচ্ছেন, তিনি সাজাতে চাইছেন। তার হাতের চামচে পরিণত হবেন আপনারা, মানুষের শত্রুতে পরিণত হবেন। কই, আমরা তো এমন বলি না। আমরা বলি বামপন্থীরা আমরা জয়ী হতে চাই, আমরা দাঁড়িয়েছি কর্মসূচির উপর দাঁড়িয়ে। কংগ্রেস তার কর্মসূচি রেখেছে, ইন্ডিয়া মানে একটা মঞ্চ, এই মঞ্চের উপর দাঁড়িয়ে, মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আমরা যার যার কর্মসূচি নিয়ে লড়ছি বিজেপিকে হারানোর জন্য। মোদি হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, এটা হচ্ছে আমাদের প্রাইম স্লোগান। এটা নিয়ে আমরা দাঁড়িয়েছি। কই, আমরা তো বলি না যে এত ভোটের মধ্যে এটা করতে হবে, ওইটা করতে হবে। এটা জনগণের হাতে। যাকে বলা হয় গণদেবতা, বলা হয় না কথ্য ভাষায়, তো গণদেবতা মানে ভোটাররা, নির্বাচক মণ্ডলী, তারা ঠিক করবেন, তারা সব পক্ষের কথা শুনবেন এবং দে উইল অ্যারাইভ এট এ কনক্লুশন যে কার পক্ষে
দে উইল কাস্ট দেয়ার ভোট। এই ক্ষেত্রে আমরা ভোট চাইছি, আমাদেরকে পছন্দ হলে আমাদের ভোট দেবেন, এই হচ্ছে কথা। এই আবেদনই আমরা রাখতে পারি। মানুষের উপরে তো আমাদের হাত থাকতে পারে না, মানুষ সিদ্ধান্ত মানুষ নেবেন। আমরা বামপন্থীরা তো আরো বেশি এগিয়ে বলতে চাই, জনগণ থেকে আমরা শিক্ষা নেই। জনগণ যারা 18-তে বিজেপিকে এনেছেন তাদের কাছেও আমরা পরে গিয়ে বলেছি, আপনারা ভেবে দেখুন, তারা তখন বলছে করলামটা কি, ভুল হয়ে গেছে। অনেকে বলছেন এরা তো বিশ্বাসঘাতকতা করেছে, যা বলেছিল তা তো করেনি। বাস উই অনার, উই রেসপেক্ট, পিপুলের ডিগনিটি আছে, এটা আমরা মেনটেন করতে চাই। আমরা বিজেপির মতো এইরকম একটা অশ্লীল কথা, স্বৈরতান্ত্রিক কথা, ফ্যাসিস্টিক টোনে কথা আমরা বলবো, আমরা তো চিন্তাই করতে পারি না। এটা তাদের পক্ষেই সম্ভব যারা রাজ্যে একটা ফ্যাসিস্ট সুলভ সরকার চাপিয়ে রেখেছে, যার হোতা, যার নেতা ছিলেন বিতাড়িত মুখ্যমন্ত্রী, এখন যিনি তুমি বললে যার নাম এই কেন্দ্রের প্রার্থী, তিনিই কথা বলেছেন, ভাইরাল হয়েছে ভিডিওতে, মানে সোশ্যাল মিডিয়াতে। কাজে এটাকে আমরা নিন্দা করি আমি এই কথার। একদম শেষ করব, সর্বশেষ গোটা ভারতবর্ষের একটা ছবি নিয়ে। ভারতবর্ষে একদিকে যখন এনডিএ জোট লড়াই করছে, ঠিক অন্যদিকে আপনাদের ইন্ডিয়া মঞ্চ। কি মনে হয় কতটা সফল হবে? এবং বারবার বিজেপি একটা অভিযোগ করে যে এই মঞ্চের কোনো মুখ নেই বা চেহারা নেই, কোনো চেহারাকে সামনে রেখে তারা এগোচ্ছেন না, এবং অনেকে এই মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, নীতিশ কুমার বেরিয়ে গেলেন, অরবিন্দ কেজরিওয়াল যদিও শেষ পর্যন্ত এই মঞ্চে আছেন, কিন্তু এখন বর্তমানে ওনাকে কারাগারের সেপারে রাখা হয়েছে, উনি ইডির জালে রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দেশের ছবি এবং কত আসনে ইন্ডিয়া মঞ্চ তাদের দৌড় এগিয়ে নিয়ে যাবে? জিতবে ইন্ডিয়া মঞ্চ। বিজেপি আতঙ্কিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে জেলে পুরে দিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে পুরেছে। এটা আতঙ্কিত না হলে এটা হয়? ভোটের সময় তারপরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তো তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে রেখেছে জেলে। বিরোধী যারা, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দিচ্ছে। কি হচ্ছে এটা? এটা যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, যদি জয়ের ব্যাপারে নিশ্চিত হতো, তাহলে কি এটা করতো? এটা ভীতি থেকে। আর ইন্ডিয়া মঞ্চে, এই মঞ্চে এক একটি দলের এক এক রকম রুল থাকতেই পারে, প্রত্যেকের আলাদা আলাদা কর্মসূচি আছে, যে যেখানে রাজ্য ভিত্তিক ঐক্য হবে না, এটা তো আগেরই কথা দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সম্পর্কে যেই প্রশ্ন এসছে, মমতা ব্যানার্জির ব্যাপারে পশ্চিমবঙ্গে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা ব্যাখ্যা দিচ্ছি, সেই রেফারেন্সে আমি এখন যাচ্ছি না। কিন্তু গোটা দেশে ইন্ডিয়া যে মঞ্চ, এই ইন্ডিয়া মঞ্চ সুসংহতভাবে সামনে তারা জমায়েত করবে। এই জমায়েত ভারতবর্ষের রাজধানীতে হবে। বিজেপির বুক কাঁপছে, থরহরিকম্প, এটা কথা বলে না, এটাই তো কথাটা বোধ হয়। তো বলছে মানুষ যে বিজেপি আতঙ্কিত, হেরে যাওয়ার আতঙ্কে। ওই যে বলছে যে এবার 400 বার, এগুলি তো হুঙ্কার ছাড়ছে বিজেপি, এটা ভয়ের লক্ষণ। বিজেপি মানুষের সামনে কি বলবে মিথ্যাচার করা ছাড়া? যা প্রতিশ্রুতি দিয়েছিল, তো 15 লক্ষ টাকা ব্যাংকের বইয়ে জমা হবে, দিয়েছে না? কৃষকের আয় দ্বিগুণ হবে, হয়েছে? 1 লক্ষ কৃষক মারা গেছেন, 1 লক্ষের উপরে এই মোদী সরকারের আমলে আত্মহত্যা করেছে কৃষক, সুইসাইড করেছেন কৃষি সংকটের কারণে। দিল্লির চারিদিকে কৃষক আন্দোলন, 738 জন কৃষক শহীদ হয়েছেন, এই কথা সবাই জানে। তো বিজেপিকে কে ভোট দেবে? বিজেপিকে। প্রধানমন্ত্রী মণিপুরে এত বড় একটা আগুন লাগলো, বিজেপি সরকার দায়ী। কই প্রধানমন্ত্রী আসেননি তো, একটি কথা বলেননি। কেন বিজেপিকে মানুষ ভোট দেবে? পেট্রোলের লিটার কত, ডিজেলের লিটার কত, জিনিসপত্রের দাম কত, মানুষের ইনকাম কোথায়? আয় নেই। আমি তো আগেই বলে গেছি, বেকারি, রেগার কাজ, টুয়েপের কাজ আমাদের রাজ্যে দেখছি তলানিতে এসেছে। ভিখারি, আগে বামফ্রন্টের আমলে ভিখারি ছিল না, এখন মানুষ ভিক্ষা করে। রাস্তায় বেরিয়ে দেখো, মানুষ ভিক্ষে করে। কি
এই দুর্ভাগ্যজনক পরিণতি মানুষের বিজেপির অপশাসনের ফলে। কাজে এরা পরাস্ত হবে, ওরা বুঝতে পারছে, যার জন্য এরা হুঙ্কার দিচ্ছে, এই সমস্ত কথা বলছে যে এরা এই করবে সেই করবে, এই সমস্ত কথা বলে এরা বাজারটাকে গরম করে নিজের পক্ষে ভোট আনার একটা মরিয়া অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে। কিন্তু মানুষ তাদেরকে সঠিক জবাব, মোক্ষম জবাব দেবেন, এই বিশ্বাস অন্ততপক্ষে আমরা রাখছি মানুষের প্রতি। একেবারেই যত সময় গড়াবে, দিন গড়াবে, নির্বাচন হওয়ার পরে যখন গণনার দিন আসবে, অর্থাৎ জুন মাসে আমরা সবাই স্পষ্ট হয়ে যাব যে দেশের মানুষ এবং বিশেষ রামনগরের মানুষ কোন দিকে তাদের রায় দিয়েছেন এবং কিভাবে এই লড়াইকে তারা তাদের মতো করে দেখে তাদের নির্বাচন, তাদের নেতা নির্বাচনে তারা তাদের ভোট দিয়েছেন, কার দিকে দিয়েছেন সেটা নিঃসন্দেহে তখন বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ জানাই রতনবাবুকে আমাদের সময় দেওয়ার জন্য। নির্বাচনী ব্যস্ততার মধ্যে রয়েছেন, তারপরেও আমাদের সময় দিয়েছেন। আপাতত আমাদের দ্য ডিবেট অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।